কলকাতা থেকে বেশ খানিকটা দূরে সবুজ ধান খেতে ঘেরা ছোট্ট একটি গ্রামের নাম শালিকপুর। সেই গ্রামেরই এক ভাঙা কুড়ে ঘরে অসুস্থ মাকে নিয়ে দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করে বেঁচে আছে গরিব কৃষক রতন। মা, আমি কাজে যাচ্ছি। ঘরের ভেতরে প্রয়োজনীয় সমস্ত জিনিস, খাওয়ার জল সব রেখে যাচ্ছি। একটু কষ্ট করে খাবারটা খেয়ে নিও, কেমন? বাবা রতন, আমি বলি কি, তুই আজ আর কাজে যাস না। সারা রাত জেগে আমার সেবা করলি, আবার আবার সকালে উঠে বাড়ির কাজকর্ম, রান্না বান্না সমস্তটা একা হাতে করলি। এখন আবার মাঠে কাজ করলে তোর শরীরটা যে ভেঙে যাবে বাবা। আমার শরীরের কথা এখন ভাবলে চলবে না মা। তোমার অসুস্থতা দিন দিন বেড়ে যাচ্ছে। ভালো কোনো ওষুধ এনেও দিতে পারছি না। তার উপর যদি কাজে না যাই, তবে যে পেটে দুটো খাবারও যাবে না মা। তুই আমার জন্য এত চিন্তা করিস না বাবা। কোনো ওষুধও খেতে হবে না আমার। এখন শুধু বিধাতার কাছে যেতে পারলেই বাঁচি। এইসব কথা বলো না মা। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুই সারাদিন মাঠে কাজ করিস, আমার বাড়ি এসে বাড়ির কাজ, আমার সেবা যত্ন করিস। তোর এত কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না বাবা। তুমি এত কিছু ভেবো না তো মা। আমি এখন আসছি, নইলে মাঠে যেতে দেরি হয়ে যাবে। মোড়লকে তো চেনোই, 2 মিনিট দেরি হলেই গোটা গ্রাম মাথায় তুলে ফেলবে। ঠিক আছে বাবা, যা। তুমি একটু বিশ্রাম নাও, আমি কাজ সেরে যত তাড়াতাড়ি পারি ফিরে আসব। এরপর ঘরের এক কোণে রাখা কোদালটা কাঁধে তুলে নিয়ে মায়ের দিকে একবার চিন্তিত চোখ তাকিয়ে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল রতন। আর অসহায় চোখে ছেলের চলে যাওয়া দেখতে লাগলো শিবানী দেবী। এই রতন, এই এত ধীরে ধীরে কাজ করলে কি করে হবে রে? বলি কি, এমন আস্তে আস্তে হাত না চালিয়ে একটু দ্রুত হাত চালা না, হ্যাঁ? এভাবে কাজ করলে সন্ধ্যা পেরিয়ে যাবে, কিন্তু একটা জমির কাজও শেষ হবে না। আমি দ্রুতই কাজ করছি শিবুদা। সব সময় কাজে এমন তাড়া দিলে চলে বলো? এদিকে সকালের সূর্য যতই মাথার উপর উঠতে লাগলো, ততই যেন বাড়তে লাগলো রতনের পরিশ্রম। কি কাজ করছে সেটা তো দেখতেই পাচ্ছি। ওই কোনো রকমে হাত চালিয়ে দিন শেষ করে এই কর্তার কাছে গিয়ে টাকা চাইবে, ওটি হচ্ছে না। এই শিবু যতদিন আছে না, ততদিন তুই কিছুতেই কাজে ফাঁকি দিতে পারবি না। আমি কোনোদিন কাজে ফাঁকি দিইনি। আজ একটু চিন্তায় আছি বলে শরীরে তেমন একটা জোর পাচ্ছি না। চিন্তা? সংসারে বউ বাচ্চা কিচ্ছু নেই, তার আবার কিসের চিন্তা রে? মা খুবই অসুস্থ। ওদিকে 2 দিন ধরে মোড়ল মশাই মজুরিও দিচ্ছে না। কথাগুলো বলতে বলতেই হুট করে ছুটে এসে খপাত করে শিবুর হাত দুটো ধরল রতন। বলছিলাম যে শিবুদা, তুমি একটু মোড়ল মশাইকে বুঝিয়ে বলো না। মোড়ল মশাই যদি আজ মজুরিগুলো দিতেন, তবে মায়ের জন্য ওষুধ নিয়ে যেতে পারতাম। আরে কি করছিস কি? ছাড় 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 বলছি। এই, আগে তুই কাজ শেষ কর, তারপর মজুরির স্বপ্ন দেখিস। আর তাছাড়া মোড়লের টাকা যে এত সহজে বের হয় না, সেটা তুই জানিস না বুঝি? আজ আমার টাকাটা খুব দরকার ছিল গো শিবুদা। দয়া করে তুমি যদি একটু বলে দিতে। কর্তার কাছে আমি কারো জন্য সুপারিশ করি না রে। কর্তা যা ঠিক করবে তাই হবে। তুই চুপচাপ কাজ কর, বুঝলি? অনেক আশা নিয়ে শিবুর কাছে অনুরোধ করেও কোনো লাভ না হওয়ায় মনটা ভীষণ খারাপ হয়ে গেল রতনের। কি হলো, হ্যাঁ? কাজ বাদ দিয়ে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, কোদাল চালা। আজকের মধ্যে এই জমির কাজ শেষ না হলে কালকেও এই জমিতে কাজ করতে হবে, বিনা মজুরিতে। মনে যেন থাকে।
সারা দিনের কঠোর পরিশ্রম শেষে বাড়ি ফিরে শিবানী দেবীকে দেখে রতনের বুকটা ধক করে উঠল। মা, মা গো, এ কি অবস্থা হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? জ্বরটা 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 অনেক বেড়ে গেছে বাবা। নিঃশ্বাস নিতে খুব 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 কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা কেমন যেন করছে বাবা। বাবা, হায় ভগবান, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। ভগবান, এখন এখন আমি কি করব? তুই তুই চিন্তা করিস না বাবা। আমি আমি এমনি ঠিক হয়ে যাব। তুই সারাদিন খেটে খুটে বাড়ি ফিরলি। শিগগির হাত পা ধুয়ে খেয়ে নে বাবা। খেয়ে নে। তুমি আমার কথা ছাড়ো তো মা। তোমার শরীরের এই অবস্থা, না, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আজই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুমি একটু কষ্ট করো মা, আমি এক্ষুনি আসছি। বাবা, রতন রতন রতন, যাস নে বাবা, যাস নে। মায়ের এমন করুণ অবস্থা দেখে আর এক মুহূর্ত নিজেকে সামলাতে না পেরে পাওনা টাকা চাইতে মোড়লের বাড়ির দিকে রওনা দিল রতন। কর্তামশাই, এই আপনার কিন্তু এই রতনকে এবার ভালো মতো শায়েস্তা করা উচিত, বুঝলেন তো? নইলে ওকে ছোট লোকটাকে কিছুতেই আটকাতে পারবেন না, এই আমি বলে দিলাম। কেন রে, রতন আবার কি করলো? কি করেনি সেটা বলুন। আজকে সকালে মাঠে কাজ করার সময় শিবুর কথাটা শেষ হওয়ার আগেই হাঁপাতে হাঁপাতে মোড়লের সামনে এসে দাঁড়ালো রতন। মোড়ল মশাই, শিগগিরই আমায় দুদিনের মজুরির টাকাটা আমাকে দিন। টাকা? সে টাকা চাইলি কি পাওয়া যায় রে? এত তাড়া কিসের? মজুরি বাকি আছে, থাকুক, সময় এলে ঠিক দিয়ে দেব। না মোড়ল মশাই, আমার আর দেরি করা সম্ভব হবে না। আমার টাকাটা এখনই লাগবে। আপনি দয়া করে আমাকে মজুরির টাকাটা দিয়ে দিন। আরে কি মুশকিল, এ দেখি আমার মুখে মুখে কথা বলতে শুরু করেছে। কর্তা, একটু আগে আমি তো আপনাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম, মানে শিবু, তুই চুপ কর। আর রতন, বল তোর টাকাটা এত দরকার কেন সেটা বল। মোড়ল মশাই, আমার মা যে ভীষণ অসুস্থ, তাকে এখনই ডাক্তার দেখাতে হবে। আপনি যদি আজ টাকাটা না দেন তবে যে অনেক বড় বিপদ হয়ে যাবে। হয়তো হয়তো আমার মাকে আর বাঁচাতেই পারবো না। আমার হাতেও তো এখন টাকা নেই, তবুও দেখছে কি করা যায়। আপনি যেভাবেই হোক ব্যবস্থা করুন মোড়ল মশাই। আর আমি আপনার কাছে ভিক্ষা চাইছি না, নিজের পরিশ্রমের মজুরি চাইছি। কর্তা তো বলছেই দেখছেন, তবু তুই এত কথা বলছিস কেন বলতো? হ্যাঁ, এই নে, এই টাকাটা রাখ, বাকিটা পরে দিয়ে দেবো। কটা? 100 টাকা? মোটে 100 টাকা দিয়ে আমি কি করব মোড়ল মশাই? এই টাকায় না যাবে ডাক্তার দেখানো, আর না পাবো ওষুধ। দয়া করে আমাকে পুরো টাকাটা দিন। আমার কাছে এর বেশি নেই, যা দিয়েছি সেটা নিয়ে যা। আর এটা নিতে না চাইলে তাতেও কোনো সমস্যা নেই, আমার টাকা আমাকে দিয়ে যা ভাই। মোড়ল মশাই, দয়া করে আমার পুরো মজুরিটা দিয়ে দিন। আরে বলেছি তো পরে পাবি, এখন আর বিরক্ত করিস না তো, যা তো। বারবার অনুরোধ করেও ব্যর্থ হয়ে ওই 100 টাকার নোটটি হাতে নিয়েই অসহায় মুখে ধীরে ধীরে মোড়লের বাড়ি থেকে বেরিয়ে গেল রতন। মোড়লের দেওয়া 100 টাকায় শুধু সামান্য কয়েকটা ওষুধ কিনতে পারল রতন, কিন্তু মাকে পুরোপুরি সুস্থ করতে হলে তাকে ডাক্তার দেখানো, ভালো ওষুধ আর পুষ্টিকর খাবারের জন্য এখনো অনেক টাকার প্রয়োজন। এই কটা ওষুধে কি মা ভালো হবে? অন্তত ডাক্তার দেখানোর টাকাটা পেলেও হতো। এদিকে ঘরে চাল ডাল তেল নুন কিছুই নেই। এখন আমি কি করব? হায় ভগবান!
এ কেমন জীবন দিলে তুমি? হে ভগবান, আমার মাকে তুমি ভালো করে দাও। গরিব মানুষের ভাগ্যে কি একটু সুখ লিখবে না ভগবান? আমি আর কত পরীক্ষা দেব বলো? মায়ের জন্য ওষুধ কিনে আনলেও তাকে সেগুলো খালি পেটে ওষুধ খাওয়ানো যাবে না। ওষুধ তো কিনে আনলাম ঠিকই, কিন্তু মাকে এখন খালি পেটে এই ওষুধটা খাওয়াই কি করে? ওই তো মায়ের হাতের লাগানো কিছু মূলও এখনো উঠানে আছে। যাই, ওগুলো দিয়ে একটা কিছু করি। মা, এই দেখো, তোমার জন্য ওষুধ এনেছি। তুমি আর একটু কষ্ট করো, আমি মূলোটা দিয়ে তোমাকে কিছু একটা বানিয়ে দিচ্ছি। বাবা, তুই তুই কি এসব করতে পারবি? পারবো না মানে? ঠিক পারবো, কিন্তু এটা দিয়ে কি বানাবো সেটাই বুঝতে পারছি না। ঘরে কিছুটা আটা আছে, ওই দিয়ে দুটো পরোটা বানিয়ে আন। মা ছেলেতে খেয়ে ঘুমিয়ে পড়ি। মূলো দিয়ে পরোটা? বাহ, বেশ হবে, কিন্তু তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি বানিয়ে আনছি। কিন্তু রতন, ও মা, তুমি এত চিন্তা করো না তো, আমি ঠিক বানাতে পারবো। ছোটবেলায় তোমার পাশে বসে কত মূলোর পরোটা বানাতে দেখেছি। এই বলেই আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ঘর থেকে বেরিয়ে গেল রতন। এদিকে রতন বেরিয়ে যেতেই ঘরের ভেতরে এসে উপস্থিত হলো শিবানী দেবীর খুড়তুতো ভাই নরেন মণ্ডল। কি রে শিবানী, এখন কেমন আছিস? শুনলাম তো শরীরটা নাকি খুব খারাপ, তাই ভাবলাম একবার এসে দেখে যাই। এসো দাদা, এসো। আমার শরীরটা সেই আগের মতো নেই দাদা। জ্বরটাও কিছুতেই কমছে না। হ্যাঁ, সে তো তোকে দেখেই বুঝতে পেরেছি, কিন্তু রতন কোথায়? ওকে তো দেখছি না। তাদের দুজনের কথার মাঝে মূলো দিয়ে তৈরি গরম পরোটা নিয়ে ঘরের ভেতরে এসে দাঁড়ালো রতন। এই তো মামা, আমি এখানে মায়ের জন্য একটু খাবার বানিয়ে আনলাম। আরে বাহ, তুই রান্নাও করতে পারিস নাকি? আমি ওই এলাম একটা দরকারে। ওই একটু আধটু পারি আর কি, মায়ের কাছে শিখেছি যেটুকু। এই দেখো না, আজকে মায়ের কাছে শেখা মূলোর পরোটা বানিয়েছি। মূলোর পরোটা? বলিস কি রে? মূলো দিয়ে আবার পরোটাও হয় নাকি? বলি, এই পরোটা খাওয়া যাবে? যাবে না মানে? আলবাত যাবে, তুমি একটু খেয়েই দেখো না। রতনের কথা মতো প্লেট থেকে পরোটার একটা টুকরো মুখে দিতেই যেন অবাক হয়ে গেল নরেন মণ্ডল। আরে বাহ, অনেক মজার তো। মূলো দিয়ে যে এত মজার পরোটা হতে পারে সে আমি তো কখনোই ভাবিনি। মুখে দিতেই মনে হচ্ছে যেন এটা দোকানের তৈরি। তাহলে আরো কিছুটা খাও মামা। না রে বাবা, আমি আর খাবো না। তোরা মা ছেলে খা, আমি এখন আসছি। এই বলেই ঘর থেকে বেরিয়ে গেল নরেন মণ্ডল। আর নরেন মণ্ডল বেরিয়ে যেতেই পরোটা খেতে বসে পড়ল রতন ও শিবানী দেবী। তা হ্যাঁ রে রতন, তুই আজকে আবার মাঠে এসেছিস যে? কর্তা তোকে কিছু বলেনি? কই না তো, মোড়ল মশাই তো আমাকে এ ব্যাপারে কিছুই বললেন না। কেন শিবুদা, কিছু হয়েছে? ও, কর্তা বোধহয় তাহলে মনে ছিল না। যাই হোক, শোন, কর্তা বলেছে তোকে আর এই জমিতে কাজ করতে হবে না, তুই এখন যা। মানে হঠাৎ করে মোড়ল মশাই এমন কথা কেন বললেন? আমি কি ভুল করেছি? কর্তা তোকে কাজে আসতে নিষেধ করেছে, শেষ। তুই আবার এত কৈফিয়ত চাইছিস কেন রে? হ্যাঁ, কিন্তু কেন নিষেধ করেছেন? আমার অপরাধটা কি? আমি তো মন দিয়ে কাজ করেছি, কোনোদিন কাজে ফাঁকিও দিইনি, তাহলে এমনটা কেন বলবেন তিনি? এত প্রশ্নের উত্তর আমার কাছে নেই বাবু। কর্তার ইচ্ছা, তাই তোকে দিয়ে আর কাজ করাবে না। ও শিবদা, তুমি একটু মোড়ল মশাইকে বোঝাও না।
আমার অসুস্থ মা বাড়িতে পড়ে আছে। এই কাজটা চলে গেলে আমরা না খেয়ে মরবো। তাতে আমি কি করব? না মানে তোকে সাহায্য করে আমার কি লাভ? যা তো, যা 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 যা, অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে নে। অযথা আমাকে বিরক্ত করিস না তো। দূর দূর দূর। বাহ, আজ দেখছি শিবানী বাইরে এসে বসেছে। বাহ বাহ বাহ, দেখে বেশ ভালোই লাগছে। আজ শরীরটা খানিকটা ভালো লাগছে, তাই ভাবলাম একটু বাইরে এসে বসি। তা দাদা, তুমি হঠাৎ কিছু বলবে? আমি ওই এলাম একটা দরকারে। দরকার? তুমি আবার আমাদের মতো গরিবের কাছে কি দরকারে এলে দাদা? এভাবে বলছিস কেন শিবানী? আমি কি কখনো তোদেরকে এমন চোখে দেখেছি? না দাদা, তা নয়। আচ্ছা বলো, কি দরকারে এসেছো বলো। আর বলিস না, কাল রাতে বাড়ি গিয়ে তোর বৌদিকে রতনের বানানো মূলোর পরোটার কথা বললাম। সে তো শুনে একেবারে অবাক। শুধু কি অবাক, একেবারে বায়না ধরে বসলো, যেভাবেই হোক এই পরোটা বানানোর নিয়মটা শিখে তাকে গিয়ে বলতে হবে। কি আর করা, গিন্নির আদেশ বলে কথা। তাই আবার চলে এলাম তোদের কাছে। কিন্তু তোদেরকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? কি আর বলবো মামা, গরিবের ভাগ্যে দুঃখ ছাড়া সুখ নেই। বিনা অপরাধে আজ মোড়ল আমাকে কাজ থেকে বের করে দিল। এখন সংসার খরচ, মায়ের চিকিৎসা কিভাবে করব সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে এবার আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। আরে বোকা, তোদেরকে না খেয়ে মরতে হবে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাছাড়া তোদের চোখের সামনে এত বড় একটা সুযোগ আছে, সেটাও কি দেখতে পাচ্ছিস না? সুযোগ? আপনি কোন সুযোগের কথা বলছেন মামা? আমরা যে কিছুই বুঝতে পারছি না। যে পরোটা খেয়ে আমি আর তোর মামি এত প্রশংসা করেছি, সেই পরোটা যদি রাস্তার ধারে বানিয়ে বিক্রি করিস কেমন হবে? বিশ্বাস কর, এমন স্বাদের মূলোর পরোটা কোনো দোকানেও পাওয়া যাবে না। আর আজকাল মানুষ এমন খাবার বারবার খেতে আসবে। কথাটা খুব একটা মন্দ বলনি, কিন্তু মামা সত্যিই কি কেউ আমাদের দোকানে আসবে? কেন কিনবে না? ভালো জিনিসের কদর সব সময়ই হয়। একটা ঠেলা গাড়ি জোগাড় কর, কাল সকাল থেকেই শুরু করে দে পরোটার দোকান। দেখবি ভাগ্য বদলাতে বেশি সময় লাগবে না। সত্যি মামা, আপনার কথা শুনে আমারও কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে। এমনটা তো আমি একবারও ভাবিনি। বিধাতা চাইলে হয়তো এই পরোটার দোকানই তোদের নতুন পথ দেখাবে। আর দেরি করিস না বাবা, প্রথমে অল্প দিয়ে শুরু কর, তারপর ধীরে ধীরে বাড়াবি। ঠিক আছে মামা, আমি তবে কাল থেকেই পরোটা বিক্রি শুরু করে দেব। নরেন মণ্ডলের দেওয়া বুদ্ধিমতো নতুন স্বপ্ন নিয়ে জীবনে প্রথমবারের মতো মূলোর পরোটার দোকান খুলল রতন। হে ভগবান, তোমার নাম করে সৎপথে একটা ব্যবসা দাঁড় করালাম, তুমি আমার পাশে থেকো। মুহূর্তের মধ্যে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন একে একে ঠেলাগাড়ির সামনে এগিয়ে আসতে শুরু করলো। আর প্রথম দিন থেকেই রতনের পরোটার দোকান ভালোভাবে চলতে লাগলো। এই রতন আছিস নাকি? এই রতন, রতন, এই কর্তা তোকে এক্ষুনি ডেকে পাঠিয়েছেন বুঝলি, আমার সাথে যেতে বলেছে। আমাকে? মোড়ল মশাই হঠাৎ আমাকে ডেকে পাঠালেন কেন? সেটা তো আমি জানি না, তবে তুই পরোটা বিক্রি শুরু করার পর থেকেই এই কর্তা তোর সঙ্গে দেখা করতে চাইছেন। বাবা, সেখানে গেলে আবার কোনো ঝামেলা হবে না তো? ঝামেলা হবে কিনা সেটা তো কর্তার কাছেই গিয়ে জানতে হবে। আমি এসব বিষয়ে কিছু বলতে পারছি না বুঝলি। মা, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। চলো শিবুদা। ঠিক আছে বাবা, তবে যা বলবি একটু বুঝে শুনে সাবধানে কথা বলবি।
মোড়ল মশাই, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। তোর পরোটার দোকানের কথা তো এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে রে। শুনলাম সকাল হলেই নাকি তোর দোকানের মানুষের ভিড় লেগে যায়। সে তেমন কিছু না মোড়ল মশাই, বিধাতার আশীর্বাদে সৎ পথে দুটো পয়সা রোজগার করতে পারছি আর কি। আমি তোকে চিনতে ভুল করেছি রে রতন। সেদিন তোর প্রাপ্য মজুরিটাও দিইনি, আবার কাজ থেকেও তাড়িয়ে দিয়েছিলাম। পারলে আমার অন্যায়ের জন্য আমাকে ক্ষমা করে দিস। না না মোড়ল মশাই, আপনি এসব কি বলছেন? আপনি আমার থেকে বড়, আপনার ওপর আমার কোনো রাগ নেই। তবে একটা কথা কি, গরিব মানুষের একমাত্র ভরসা তার পরিশ্রম। দয়া করে সেই পরিশ্রমের মূল্য আর কোনোদিন কারোর থেকে কেড়ে নেবেন না। তুই ঠিকই বলেছিস রতন। আজকে থেকে আমার জমিতে কাজ করা কোনো মানুষের মজুরি আমি আর আটকে রাখবো না। আর এই নে, তোর সেই দিনের বাকি মজুরিটাও নিয়ে যা। আপনি আমার জন্য আশীর্বাদ করবেন মোড়ল মশাই, আর একদিন আসবেন আমার পরোটা খেতে। অবশ্যই অবশ্যই যাব। তুই প্রমাণ করে দিয়েছিস মানুষের ভাগ্য বদলায় তার সততা, পরিশ্রম আর সাহসে। আর তোর মতো সৎ মানুষের দোকানে তো আমি অবশ্যই যাব। এবার তুই যা। জি মোড়ল মশাই, আমি আসছি। মোড়লের কাছে অপমানিত ও অত্যাচারিত হয়েও বিপদে ভেঙে না পড়ে উল্টো কঠোর পরিশ্রম করে সৎ পথে চলার মাধ্যমে জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল রতন। অথচ আজ সেই রতনকে নিয়েই যেন গর্ব করছে মোড়ল। আর এটাই যে কঠোর পরিশ্রমের ফল।